হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 বা মন্টেগু চেমসফোর্ড রিফর্ম বা সংস্কার পড়ব। ঠিক আছে, আমরা সংবিধান প্রণয়নের আগে যে সমস্ত আইনগুলো প্রণয়ন হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো এইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু দেখে নেব। প্রেক্ষাপটটা 1914-তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, প্রথম বিশ্বযুদ্ধ 1914-এ। ঠিক আছে, এই সময় ইন্ডিয়ানসরা ব্রিটিশদেরকে হেল্প করে। কেন? যে হয়তো এতে খুশি হয়ে কিছুটা রিল্যাক্স দিতে পারে, ব্রিটেন গভর্নমেন্ট যাতে কিছুটা রিল্যাক্স দেয় ইন্ডিয়ানসদেরকে বা খুশি হয়, সেই জন্য কী করেছিল 1914-এ যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল 4 বছর চলল, 1914 থেকে 1918। এটা হেল্প করেছিল। মানে ওরা ভেবেছিল যে ইন্ডিয়ানরা ভেবেছিল যে ওদের যে ডিমান্ডগুলো থাকবে সেই ডিমান্ডগুলো ব্রিটিশ গভর্নমেন্ট মেনে নেবে। এই জন্য এই সময়টা ইন্ডিয়ানসরা এদেরকে ব্রিটিশদেরকে হেল্প করে। তো এই সময় এরপর 1916-এ একটা প্যাক্ট সাইন হয়, লখনৌ প্যাক্ট। ঠিক আছে, কার মধ্যে? সে সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ, এদের মধ্যে একটা প্যাক্ট সাইন হয়, লখনৌ প্যাক্ট। ঠিক আছে, এই সময় এরা কিছু কমন গোলস অ্যান্ড ডিমান্ডস সিলেক্ট করে। কমন গোলস অ্যান্ড ডিমান্ডস মানে দুই দলের এই কিছু সাধারণ দাবি ছিল। দাবিগুলো কি ছিল? কিছু লক্ষ্য, কিছু সাধারণ লক্ষ্য, কিছু দাবি নিয়ে এরা চলে। প্রথম বলছে যে স্যালারি অফ সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, ফর ইন্ডিয়া, সরি, এর স্যালারিটা ইন্ডিয়ান ফান্ড থেকে কেন যাবে? কেন ইন্ডিয়ান ফান্ড থেকে দেওয়া হবে? এটাকে ব্রিটিশ ফান্ড থেকে দেওয়া হোক, কিসের জন্য ইন্ডিয়ান ফান্ড থেকে দেবে? ঠিক আছে, এরকম একটা দাবি উঠেছিল। এখন না, তখন এই সময় যে মন্টেগু ছিলেন সেক্রেটারি অফ স্টেট, ভারত সচিব, আর ভাইস রয় তখন হচ্ছে চেমসফোর্ড। ঠিক আছে, ভাইস রয় ছিলেন। গল্পটা শুরু হলো 20 আগস্ট 1917। এডউইন মন্টেগু একটা ডিক্লারেশন পাস করলেন। কোথা থেকে? ব্রিটিশ পার্লামেন্টে। এর নাম কি ছিল? আগস্ট ডিক্লারেশন বা মন্টেগুস ডিক্লারেশন, বা বাংলায় বলা হয় আগস্ট প্রস্তাব। কি বলা ছিল এই প্রস্তাবে?
এই প্রস্তাবে কি বলা ছিল, কি বলা ছিল? বলছে the policy of His Majesty's government is that of the gradual development of self-governing institution with a view to the progressive realization of responsible government in India as an integral part of British Empire। বলছে যে ব্রিটিশ গভর্নমেন্ট চিন্তা করছে যে ইন্ডিয়াতে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি করার। রেসপন্সিবল সেলফ গভর্নমেন্ট, রেসপন্সিবল গভর্নমেন্ট মানে কি? হোয়াট ইজ রেসপন্সিবল গভর্নমেন্ট? রেসপন্সিবল গভর্নমেন্ট হচ্ছে গিয়ে, এখানে অনেক ব্যাপার আছে, পার্লামেন্ট ইলেকশন আছে, নো কনফিডেন্স মোশন আছে, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তো অ্যাকচুয়ালি এটা জেনে রাখুন এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে রেসপন্সিবল গভর্নমেন্ট মনে হচ্ছে যে গভর্নমেন্টটা পাবলিকের ওপর ডিপেন্ড করবে। যেদিনকে মনে হবে, পাবলিকের মনে হবে যে এই গভর্নমেন্ট সরকার চালাতে পারছে না, পাবলিক ফেলে দেবে এদেরকে, ঠিক আছে? তো পুরোটাই ডিপেন্ড করবে পাবলিকের উপরে। তো এইটা ছিল রেসপন্সিবল গভর্নমেন্টের মেন আইডিয়া অ্যাকচুয়ালি। তাহলে এখন রেসপন্সিবল গভর্নমেন্ট হতে গেলে তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে এই যে সেন্ট্রাল লেজিসলেচার বা প্রভিন্সিয়াল লেজিসলেচার এই সমস্ত জায়গাগুলোতে কি ইন্ডিয়ান বাড়াতে হবে, এটা একটা ব্যাপার। আচ্ছা, তা এইটা বলা ছিল না, মানে এই মন্টেগু চেমস্ফোর্ড যে রিফর্মসটা, মানে মন্টেগু ডিক্লারেশনে এইটা বলে দেয়নি যে কবের মধ্যে, কতদিনের মধ্যে রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি হবে। এইটা নিয়ে কোনো ডিক্লারেশন, মানে এইটা নিয়ে কোনো কথা এখানে ছিল না, ঠিক আছে? তো এখন যদি আমাকে এইটা, মানে এখানে যদি রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি করতে হয়, তাহলে আমাকে আস্তে আস্তে কী করতে হবে? ইন্ডিয়ানসদেরকে এখানে জায়গা দিতে হবে। তো তার জন্য কি হয়েছিল, এই মন্টেগু চেমস্ফোর্ড রিফর্মসটা এলো 1919-এ, ঠিক আছে? সেখানে কি বলা হচ্ছে, মন্টেগু চেমস্ফোর্ড রিফর্মস কি বলছে সেখানে? ফার্স্টে মন্টেগু চেমস্ফোর্ড রিফর্মসের একটা প্রিম্বেল ছিল। প্রিম্বেলে ওরা এই কথাটাই উল্লেখ করেছে যেটা এখানে ছিল, the progressive realization of responsible government in India as an integral part of British Empire। এই কথাটা ইন্টিগ্রাল পার্ট অফ ব্রিটিশ এম্পায়ার, এই কথাটার উপর জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো যে যে রেসপন্সিবল গভর্নমেন্ট তৈরি হবে সেইটা হচ্ছে একটা ব্রিটিশ সাম্রাজ্যের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হবে, এটা ছিল প্রিম্বেলের মূল বক্তব্য। এবার কি কি রিফর্মসগুলো এখানে এরা আনলো। আচ্ছা, এবার আমাকে জানতে হবে যে কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এইটার ক্ষেত্রে কি কি হয়েছে ব্যাপার। এবার কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইটার ক্ষেত্রে কি হতে পারে, সরি, কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইটার তখনও ছিল কারাতে, সেক্রেটারি অফ স্টেট, ঠিক আছে? সেক্রেটারি অফ স্টেট দুটো কাজ করত, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রোলস, দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ রোলস, TIVE, এটা করতো। আর একটা ছিল এজেন্সি ওয়ার্ক, ঠিক আছে? এজেন্সি ওয়ার্ক, এইটার জন্য ও
এই এজেন্সি ওয়ার্কের জন্য ও স্যালারি পেত ইন্ডিয়ান ফান্ড থেকে, ঠিক আছে? তো ইন্ডিয়ান ফান্ড থেকে ও স্যালারি পেত এজেন্সি ওয়ার্কের জন্য। এখন যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ যখন আপত্তি করলো যে না, এটা কেন এখান থেকে দেওয়া হবে এই স্যালারিটা ইন্ডিয়ান ফান্ড থেকে, তখন একটা নিউ পোস্ট ক্রিয়েট হলো। কি? হাই কমিশন। এটা এদিকে না লিখে এদিকে লিখলে সুবিধা হবে আমার। নিউ পোস্ট, এটা হচ্ছে হাই কমিশন ফর ইন্ডিয়া। ঠিক আছে? হাই কমিশন ফর ইন্ডিয়া এর কাজটা হচ্ছে এজেন্সি ওয়ার্কটা এ করবে এবং স্যালারিটাও ইন্ডিয়ান ফান্ড থেকে দেওয়া হবে। ঠিক আছে? আর ফেলো স্টেট এই কাজটা করবে। তখন এই পদটা খালি এই কাজ করতো এজেন্সি ওয়ার্কের জন্য, তখন হয়ে গেল আর অনলি খালি হাই কমিশন ফর ইন্ডিয়া, ওটা মুছে গেল। ঠিক আছে? এই পার্টটার জন্য এ স্যালারি পাচ্ছিল, এই কাজটার জন্য সেক্রেটারি অফ স্টেট স্যালারি পাচ্ছিল কোথা থেকে? ব্রিটিশ ফান্ড থেকে বা ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে, যা লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এবারে আসছে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনে কি হলো আলটিমেটলি? 3 Indians allowed in executive council। ঠিক আছে? কজনের ছিল? 6 জনের এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে 3 জন ইন্ডিয়ানসকে অ্যালাউ করা হলো, তারা হবে ল মেম্বার। ঠিক আছে? না সরি, 3 ইন্ডিয়ানসকে অ্যালাউ করা হলো। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এখানে কি হলো? ভাইসরয় প্লাস 6 এক্সিকিউটিভ মিলে মোট হলো 7 জন। ঠিক আছে? তাহলে টোটাল হলো 7 জন, ভাইসরয় আর 6 জন এক্সিকিউটিভ কাউন্সিল, তার মধ্যে 3 জন হচ্ছে ইন্ডিয়ান। এইটা 1909-এ মুসলিম লীগ ডিমান্ড করেছিল যে অ্যাটলিস্ট ইন্ডিয়ানসদের এখানে নাম্বারটা নিতে হবে এক্সিকিউটিভ কাউন্সিলে। ঠিক আছে? একজন মুসলিম থাকতেই হবে। দুজনকে বলেছিল, একজন মুসলিম আর একজন যে কোনো কাস্টের হতে পারে, যে কোনো কমিউনিটির হতে পারে, হিন্দু কি শিখ। তো তখন ওখানে কি করেছিল? ওখানে একজনকে অ্যালাউ করেছিল, দুজনকে অ্যালাউ করেনি। তার মধ্যে একজন ছিলেন এসপি সিনহা, ফার্স্ট ল মেম্বার ছিলেন। এখন কি করলে? এই একটাতে 3 জনকে অ্যালাউ করলো। ঠিক আছে? এরপরে আমরা আসবো সেন্ট্রাল লেজিসলেচারে। এইটা খুব ভালো করে দেখবেন, হ্যাঁ, মানে বাইকামিনিজমটা এখানে আছে, খুব সুন্দর করে আছে এখানে বাইকামিনিজমটা। এইটা বুঝতে হবে, ডেটাগুলো জানতে হবে, ডেটাগুলো না জানলে হবে না, ডেটাগুলো একটু দেখে নেবেন, আমি করে দিচ্ছি। হ্যাঁ, তো সেন্ট্রাল লেজিসলেচারে কি হলো? লখনৌ প্যাক্টে বলল যে সেন্ট্রাল লেজিসলেচারে মেম্বার 75 থেকে 150 করতে হবে। ঠিক আছে? যদি 150 হয়, এর মধ্যে 75 হচ্ছে ইন্ডিয়ান আর 1/3, দ্যাট মিনস 25। এই 75 এর মধ্যে 25 হচ্ছে মুসলিম। ওকে, মানে ওরা চাইছিল একটা সেপারেট ইলেক্টোরেট, যার টার্ম হবে
5 ইয়ার্স। ওকে, এবার এটা ভালো করে দেখুন, তখন মন্টেগু চেমস্ফোর্ড রিফর্মসে সেন্ট্রাল লেজিসলেচারকে কী করা হলো, বাইক্যামেরাল করে দেওয়া হলো। বাইক্যামেরাল মানে আজকে যেরকম লোকসভা রাজ্যসভা সেরকম সিস্টেম এখানে করে দেওয়া হলো। এটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লোয়ার হাউস বলে এটাকে। এটা হচ্ছে কাউন্সিল অফ স্টেট, আপার হাউস, দুটো ভাগ ভাগ করা হোক। লেজিসলেটিভ অ্যাসেম্বলি লোয়ার হাউস, কাউন্সিল অফ স্টেট আপার হাউস। এর মেম্বার হলো 145 আর এর মেম্বার হলো 60। ওকে, এর টার্ম হচ্ছে 3 ইয়ার্স, এর টার্ম 5 ইয়ার্স। এখন এইটাতে কীভাবে ভাগ হচ্ছিল, এর মধ্যে ইলেক্টেড হচ্ছিল 104 জন, নমিনেট হচ্ছিল 41 নমিনেশনের মধ্যে অফিসিয়াল 26, নন অফিসিয়াল 15। ওকে, আর এইখানে যে ইলেক্টেড হয়েছে 104, এদের মধ্যে জেনারেল কনস্টিটিউশন থেকে এসছে 52 জন ইলেক্ট হয়েছে, মুসলিম লীগ থেকে ইলেক্ট হয়েছে 30, ইউরোপিয়ানদের মধ্যে 9 জন, ল্যান্ডলর্ডস বা জমিনদার তাদের মধ্যে 7 জন, ইন্ডিয়ান কমার্স থেকে 4 জন, মানে চেম্বার অফ কমার্স থেকে বলা হয়, আর 6 হচ্ছে 2 জন। ঠিক আছে, 6 থেকে 2 জন। এইটা হচ্ছে 104-এর ভাগ। জেনারেল থেকে, জেনারেল কনস্টিটিউশন থেকে 52 জন, মুসলিমদের মধ্যে 30 জন, ইউরোপিয়ান থেকে 9 জন, ল্যান্ডলর্ড থেকে 7 জন, ইন্ডিয়ান কমার্স থেকে 4 জন, 6 থেকে 2 জন। ওকে, আচ্ছা, এবার আমি আসছি কাউন্সিল অফ স্টেট। এইখানে যেটা হচ্ছে নমিনেটেড 27 জন, 60 জনের মধ্যে 33 জন হচ্ছে ইলেক্টেড, 33 হচ্ছে ইলেক্টেড। 27-এর মধ্যে অফিসিয়াল হচ্ছে 17 আর নন অফিসিয়াল হচ্ছে 10। ওকে, আর ইলেক্টেডের মধ্যে যেটা আছে, ইলেক্টেডের মধ্যে 33 ছিল, তার মধ্যে জেনারেল কনস্টিটিউশন থেকে এসছে 15 জন, মুসলিম লীগ থেকে এসছে 11 জন, ইউরোপিয়ান থেকে 3 জন, চেম্বার অফ কমার্স থেকে 3 জন, আর 1 জন হয়েছে শিখ কমিউনিটি থেকে। এটা ভালো করে একবার দেখে নিন কি বলেছে। ঠিক আছে, আরেকটা হিসাব আছে, আমি আসছি, যাদের দরকার তারা স্ক্রিনশট মারুন বা টুকে নিন, যা খুশি করবেন করুন, ভিডিও পজ করে নিন। ওকে, এই হিসাবটা দেখুন, তাহলে আমি যা দাঁড়াচ্ছি ওখানে হিসাবটায়, টোটাল ইলেক্টেড যে সিট ছিল, টোটাল ইলেক্টেড সিটসের মধ্যে 104 আর 33 137 হচ্ছে গিয়ে টোটাল ইলেক্টেড সিট। টোটাল ইউরোপিয়ানস তার মধ্যে হচ্ছে 9 + 3 12। টোটাল ইলেক্টেড ইন্ডিয়ানস কত হচ্ছে 137 - 12 125, মানে ইউরোপিয়ানদের বাদ দিয়ে দিলাম। তা টোটাল মুসলিম যারা ছিল সেটা হচ্ছে 41, ইন্ডিয়ানসের মধ্যে 41 হচ্ছে মুসলিম। এটা দেখুন প্রায় 1/3, মানে মুসলিমরা কিন্তু সেপারেট ইলেক্টোরেট পেয়ে গেল, ওদের দাবিটা মেনে নেওয়া হলো। এইটা একটা কি বলুন তো, প্রচ্ছন্ন একটা মানে মদত, মানে প্রচ্ছন্ন চালাকি, হিন্দু মুসলিম যে ইউনিটরা আছে তাতে ভাঙন ধরানোর জন্য এটা একটা প্রচ্ছন্ন চালাকি, যে মানে ওরা যে দাবি করছে সেটাকে মেনে নেওয়া। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তো মানে বেশি ফেসিলিটি দেওয়া এদেরকে। তো এইটা একটা প্রচ্ছন্ন চালাকি, যাতে এই বিভাজনটা তৈরি হয়, সেপারেশন তৈরি হয়। ঠিক আছে, মানে যখন যদিও আমি সেলফ গভর্নমেন্ট করে দেবো, কিন্তু আমার হাতেই কন্ট্রোল থাকবে, এরা ভেদ বা ঝামেলা করবে, আমি এগুলোকে রিজলভ করবো, এইটা একটা ব্যাপার ছিল। আচ্ছা, একটা কথা হচ্ছে যে বোথ হাউস, যেটা বললাম আপার হাউস লোয়ার হাউস, বোথ হ্যাভ সেম ফাংশন। ঠিক আছে, তো খালি একটা ডিফারেন্স ছিল, যে লোয়ার হাউসের একটা পাওয়ার ছিল, পাওয়ার অফ
ভোট সাপ্লাই, ঠিক আছে, এইটা ওর একটা পাওয়ার ছিল। পাওয়ার অফ ভোট সাপ্লাই কি? পাওয়ার অফ ভোট সাপ্লাই হচ্ছে power to agree or disagree on government's spending proposals। গভর্নমেন্টের যে স্পেন্ডিং প্রপোজাল সেটাকে এগ্রিও করতে পারে, ডিসএগ্রিও করতে পারে লোয়ার হাউস, ঠিক আছে। তো এই পাওয়ারটা ছিল, আর বাকি ফাংশন মোটামুটি সেম। এইবার ব্যাপারটা হচ্ছে কোনো একটা বিল সেটাকে যদি ল করতে হয়, কোনো একটা বিলকে যদি ল করতে হয় তাহলে কি দুটো হাউসেরই পারমিশন দরকার ছিল, ঠিক আছে। তো এখন তো এরকম হতেই পারে যে আপার হাউস মানলো বা লোয়ার হাউস মানলো না, লোয়ার হাউস মানলো আপার হাউস মানলো না, হতেই পারে, ঝামেলা হতেই পারে, কোনো একটা কারণে দ্বিমত হতেই পারে। তাহলে সেক্ষেত্রে কি করার আছে? তাহলে সেক্ষেত্রে সেই ডেডলকটাকে রিজলভ করার জন্য একটা সিস্টেম করা হলো, ঠিক আছে। টু রিজলভ এনি ডেডলক বিটুইন deadlock between টু হাউসেস বা বোথ হাউসেস, যা লিখবেন বোথ হাউসেস লিখুন, তাহলে ভালো হবে আরো। জয়েন্ট কমিটি, জয়েন্ট কনফারেন্স আর জয়েন্ট সিটিং, এই সিস্টেমটা এখানে করা হয়েছিল। ওকে, তাহলে এই গেল আমার সেন্ট্রাল লেজিসলেচারের যা যা গল্প ছিল এখানে শেষ। এরপরে আমরা আসবো কিসে? প্রভিন্সিয়াল লেজিসলেচারে। ওকে, প্রভিন্সিয়ালে কি হলো? প্রভিন্সিয়ালে যেটা হলো কি, আলটিমেটলি আগে 7টা অলরেডি প্রভিন্স ছিল, ঠিক আছে। এখন কি হয়ে গেল, আরো 2টো নিউ প্রভিন্স হলো। একটা হচ্ছে বিহার অ্যান্ড উড়িষ্যা, নাম্বার 2 হচ্ছে সেন্ট্রাল প্রভিন্স, ঠিক আছে। 2টো প্রভিন্স করা হলো। আচ্ছা, এই অ্যাক্ট introduced diarchy at province level, sorry, এই একটা প্রভিন্স লেভেলে ডায়ারকি ইন্ট্রোডিউস করলো। কি করলো? যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটাকে 2টো ভাগে ভেঙে দিল। কিভাবে? একটা সেন্ট্রাল রাখলো 47টা পার্ট, আর একটা হচ্ছে প্রভিন্স, এইখানে লাগলো 50টা পার্ট। তো মানে কেন এটা করতে গেল, কিছু জন্য করতে গেল? এটা করতে যাওয়ার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে যে ধরুন একটা
রেভিনিউ কালেকশনের উপরে একটা ল হবে। এই লটা কে বানাবে? সেন্ট্রাল বানাবে না প্রভিন্স বানাবে? ঠিক আছে, ধরুন মাদ্রাস বা বোম্বে বা বেঙ্গলে একটা রেভিনিউ কালেকশনের উপর ল হবে। সেই লটা কে পাস করবে? কোথায় পাস হবে? সেন্ট্রাল করাবে না প্রভিন্স করাবে? এই নিয়ে একটা ঝামেলা হচ্ছিল। তো কি সাবজেক্টগুলোকে ভেঙে দেওয়া হলো, কে কোনটা করবে সেই নিয়ে একটা ভাগ করা হলো। সেন্ট্রালে কোনটা করা হলো? যেগুলো সেন্ট্রাল ইস্যু যেগুলো আছে, মানে যেগুলোতে অল ইন্ডিয়া ইন্টারেস্ট যে ইস্যুগুলো আছে, অল ইন্ডিয়া ইন্টারেস্টের ইস্যুগুলো, যেমন ডিফেন্স, ঠিক আছে, ফরেন পলিসি, তারপরে পলিটিক্যাল রিফর্মস, এইগুলো সেন্ট্রালের সাবজেক্টে পড়ে গেল। এরকম 47 যেগুলোতে অল ইন্ডিয়া ইন্টারেস্ট আছে এগুলোতে। ওকে, আর প্রভিন্সে এইটাকে দুটো ভাগে ভাঙা হলো। এই সাবজেক্টটাকে প্রভিন্স সাবজেক্টে দুটো ভাগে ভাঙা হলো। একটা হচ্ছে ট্রান্সফার সাবজেক্ট, একটা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এই ট্রান্সফার সাবজেক্টটা কে দেখবে? এইটা দেখবে অ্যাডমিনিস্ট্রেটেড বাই গভর্নর আর ইন্ডিয়ান মিনিস্টার্স। অ্যাডমিনিস্ট্রেটিভ বাই গভর্নর অ্যান্ড ইন্ডিয়ান মিনিস্টার্স। আর এইটাকে দেখবে অ্যাডমিনিস্ট্রেটেড বাই গভর্নর অ্যান্ড হিজ এক্সিকিউটিভ কাউন্সিলর্স বা কাউন্সিল, যা লিখবেন। এর এক্সিকিউটিভ কাউন্সিল, গভর্নর আর গভর্নরের এক্সিকিউটিভ কাউন্সিল দেখবে রিজার্ভ সাবজেক্টটা, আর ট্রান্সফার সাবজেক্ট দেখবে গভর্নর আর ইন্ডিয়ান মিনিস্টার্সরা। এই সিস্টেমটা, এইটাকে বলা যাবে, এই যে সিস্টেমটা তৈরি হলো, দুটো ভাগ হলো, এইটাকে বলা হচ্ছে ডাবল গভর্নমেন্ট। ঠিক আছে, মানে এই সিস্টেমটা, মানে এই অ্যাক্টটা কি করলো, প্রভিন্স লেভেলে ডাইরেক্টলি ডাবল গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড করলো। ওকে, এরপরে আছে আর ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। কি হলো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা? For the first time, introduced a direct election. প্রত্যক্ষ নির্বাচন হলো, হ্যাঁ, 1920-তে একটা প্রত্যক্ষ নির্বাচন হলো। আচ্ছা, যেখানে 65% অফ, মানে 65% মেম্বার ইলেক্টেড হলো কোথা থেকে? সেন্ট্রাল লেজিসলেচার থেকে। আর প্রায় 70% হলো প্রভিন্সিয়াল লেজিসলেচার থেকে। ওকে, আচ্ছা, আরেকটা কি করলো, এই অ্যাক্ট বললো যে একটা, আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভোটার, এইখানে ভোট দেওয়ার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল। তাই জন্য কী হয়েছিল, সবাই দিতে পারেনি ভোট, মাত্র
17,000 লোক দিতে পেরেছিল। ঠিক আছে তো? So strict so that only 17K 17,000 লোক ভোট দিতে পেরেছিল। হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ 17,000 লোক ভোটেড ইন দ্য ইলেকশন। ঠিক আছে, আর কি হয়েছিল, এই কমিটি বলেছিল, মানে এই অ্যাক্টে বলা হয়েছিল যে একটা কমিটি সেটা হবে 10 বছর পরে, যে কমিটিটা দেখবে, কমিশনটা দেখবে যে এই যে লটা তৈরি হয়েছে এটার ইম্প্যাক্টটা কতটা পড়েছে বা এইটা কতটা কার্যকরী হয়েছে সেইটা বিচার করবে। 10 বছর পরে একটা কমিটি তৈরি হবে, যেটা হয়েছিল 1927-এ সাইমন কমিশন তৈরি হয়েছিল। ঠিক আছে, সেই সাইমন কমিশন এই অ্যাক্টের জন্যই, এই অ্যাক্টের রিপোর্টটা জাজ করার জন্যই সাইমন কমিশন তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তারপর যেটা হলো আলটিমেট একটা পাবলিক সার্ভিস কমিশন, এই লটার জন্যই একটা পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছিল। কি দাঁড়ালো দাঁড়া, যেটা বললাম, the act also followed, যাতে এটা একটা দেখাতে পারে, also powered to that after 10 years a stationary commission would be set up. The judge would be set up the have to study the work of this act on the government. So Simon Commission was set up in 1927. ঠিক আছে তো? আর this act also provided a public service commission. Also provided a setup of first time PSC Public Service Commission in India. ঠিক আছে, জানি একটু বড় হয়ে গেছে, কিছু করার নেই, ডিটেলস না দিলে আলটিমেটলি লাভ হবে না। হ্যাঁ, মোটামুটি 25-26 মিনিটের ভিডিও তো হবেই, তো আরও ডিটেলস হয়তো দেওয়া যেত, আমি মোটামুটি চেষ্টা করেছি যতটা কেটে কুটে দেওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, দেখে রাখো এটা তোমরা। এরপরে আমরা যেটা পড়বো, আলোচনা করবো, এরপরে যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এবং ওটা আরও বড় হবে, ওখানে আরও তথ্য থাকবে, অনেক বক্তব্যও থাকবে, ওখানে সব লেখা যাবে না,
শুনে নেবে তখন। আজকের মতো এটুকুই, ঠিক আছে, চলো বাই।